আমি জানি ভাবি আমাদের পক্ষে, ভাবি যাবে কি তাই না ভাবি? ভোর কি উত্তর দিবে তা যেন ভেবে পাচ্ছে না, তাই তো সে কোনো রকম মাথা দোলিয়ে বলল। তখনই সবাই ভোর রে বলে চিৎকার করে উঠল। বৃষ্টি এবং রূপা ভোরকে ধরে বলল, একদম মন খারাপ করে থাকবে না, আমরা সবাই তোমার বোন, তাই মন খারাপের কোনো চান্সই নেই। ভোর ওদের কথা শুনে হেসে দিল। তখনই এই বাড়ির ছোট ছেলে ওরফে শফিক ইসলামের ছোট ভাই বললেন, বৌমা, আমি তোমার চাচা শ্বশুর, কিন্তু আমায় তুমি বন্ধু ভাবতে পারো। কথাটা বলেই ভোরের কানে কানে বলল, তোমার শ্বশুরের মতো আমি অত রাগি না, আর আমার চুল দাড়ি পাকে নাই, তাই নো চাচা শ্বশুর, অনলি ওয়ান বন্ধু। আর হ্যাঁ, আমি কিন্তু একটু তোমার চাচিকে ভয় পাই না, তুমি আমায় ওদের মতো ভেবো না। আমি তোমার চাচিকে ভয় পাই না, আসলে একটু বেশি ভালোবাসি। ভোর একটু জোরেই হেসে দিল, যা দেখে বাড়ির প্রতিটা সদস্য খুব খুশি হলো। যাক, অবশেষে মেঘের ভেলা ঠোঁট থেকে বিদায় নিয়েছে। শোনো মেয়ে, আমি তোমার মেজো চাচির শাশুড়ি, সেটা তো কাল রাতেই পরিচয় হয়েছে। এই বাড়িতে যদি কোনো মেকআপের প্রয়োজন হয় সেটা আমার থেকে নেবে। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু কাউকে আমার মেকআপের ভাগ দেই না, কিন্তু তোমায় দিব, কারণ তোমায় আমার হেব্বি লেগেছে। ভোর চোখ যেন বেরিয়ে আসতে চাইল। এই বাড়ির সবাই নির্ঘাত পাগল। এটা বাড়ি নাকি পাগলাকারদ বোঝা মুশকিল। না, এটাই বাড়ি। বাড়ির প্রতিটা মানুষ কতটা ভালো, একজনের কষ্টে অন্যজন ব্যথা পায়। জীবনে 23 বছর শুধু অশান্তি দেখেছে, কত আফসোস করত একটা শান্ত শিষ্ট বাড়ি, কিন্তু তা ভোরের কপালে ছিল না। তবে আজ কেন জানি মনে হচ্ছে এমন বাড়ি পাবে বলেই হয়তো নিজ বাড়িটা অশান্তিতে ভরা ছিল। চোখ দুটো ছলছল করে উঠল। কোনো রকম চোখটাকে কচলে পানিটুকু আড়াল করলো। এর মাঝেই সবাই প্ল্যান করতে শুরু করে দিয়েছে, কে কি করবে, কোথায় কোথায় বেড়াতে যাবে। এসব দেখে ধূসরের খুব রাগ হলো। ইস, বিয়ে করলাম একদিনও হয়নি, এখনই বউ ছাড়া থাকা ইম্পসিবল। তাই সে বলল, আমার বউ যাবে না। তখন সবাই বলল ভোর যাবে। সবার সাথে মুখ লাগিয়ে ধূসর একা পারবে না, তাই সে উপরে চলে গেলে তার বাবাকে ডাকতে, তাহলে অন্তত তার দল ভারী হবে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মেঘ গেয়ে উঠল, ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ধূসর চোখ মোটা করে তাকাতেই মেঘ ভোরের পিছনে গিয়ে লুকালো আর চুপি চুপি বলল, ভাবি, ভাইয়াকে দেশে নিয়ে যাওয়ার সব দায়িত্ব তোমার। আমার হ্যাঁ ভাবি, একটা সমস্যার জন্য ভাই আর আব্বু এই 2 বছর দেশে যায় না। আমরা চাই সেই ঝামেলাটা মিটে যাক, আর সেটা ওরা দুজন দেশের বাড়ি না গেলে হবে না। কিন্তু প্লিজ ভাবি, তোমার একমাত্র দেওরের কথাটা রাখো। আচ্ছা, ওহরে। তারপর সবাই ঘরে চলে গেল। ধূসর তার বাবার কাছে গিয়েও বেশি সুবিধা করতে পারেনি, কারণ যেহেতু সবাই ভোরকে রাজি করিয়েছে, সেখানে এখন আর না করার কোনো মানেই হয় না। তাই সেও রাজি হয়ে গেছে। ধূসর মুখ কালো করে বাবার ঘর থেকে বেরিয়ে এলো। না জানি আরো কত ঝামেলা হয় দেশের বাড়িতে গেলে। আর ভোর, সে যদি ওসব জানে তাহলে তাকে ভুল বুঝবে না তো। ভোর নিজের লাগেজ থেকে মায়ের ছবিটা বের করতে নিলেই তার ফোনটা বেজে উঠল। লেম শিটের পাশে রাখা তার ফোনটা হাতে নিতেই দেখতে পেল আফিম নামটা জলজল করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া চোখের জলটা আবারও ভরে উঠল। চোখের পাতা জবথব হয়ে ভিজে উঠল পানিতে। কোনো রকম ফোনটা রিসিভ করে কানে ধরল। হ্যালো বলার প্রয়োজন মনে করল না ভোর, কিন্তু ওপাশ থেকে ভেসে এলো, এভাবে তুই পর হবে যদি জানতাম, কখনোই তোকে ভালোবাসতাম না। আমাকে না ঠকালেও পারতি গো, আমি তোকে ভালোবাসছিলাম। এমন বেইমানি কিভাবে করলি? আমি না হয় পরিস্থিতির জন্য ইলমাকে বিয়ে করেছি, তুই কেন ধূসরকে বিয়ে করলি? নাকি ধূসর আমার থেকেও দেখতে ভালো, নাকি অন্য কোনো কারণ বল আমায়। আমার কাছে লজ্জা কিসে? সে কি আমার থেকেও তোকে বিছানায় সুখ বেশি দিতে পারে, এই জন্য তাকে বিয়ে করেছিস? আচ্ছা, আমার সাথে তো তুই কখনো বিছানায় ঘুমাসনি, তাহলে বুঝলি কি করে ও আমার থেকেও তোকে বেশি সুখ দিবে? নাকি ধূসরের সাথে ঘুমিয়েছিলি, কোনটা বল? আরে বলিস না কেন? আমি পুরুষ হয়েও এখন পর্যন্ত ইলমাকে ছুঁয়ে দেখিনি, শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। আর তুই কিনা এক পলকে বিয়ে করে নিলি, তা বাসন হয়েছে তো তোদের? চাচা তো বললো কবুল বলে 1 সেকেন্ডও অপেক্ষা করেছিলি, লাগেজ নিয়ে সোজা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিলি। অথচ সেদিন কি নাটকটাই না করলি, আমাকে ছাড়া নাকি বাঁচবি না, আমি যেন তোকে দাসী করে রাখি। আর আজ সব বদলে গেল। চাচা ঠিকই বলেছে,
তোর মায়ের বংশের ছেলে পাশানোর প্রশিক্ষণ দেওয়া হয়, তা তুই কার থেকে পেলি? তোর মায়ের থেকে? বেচারি তো মরে গেছে, কিন্তু নিজের পাপ তোকেও শিখিয়ে গেছে। কতবার ভেবেছি ইলনাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবো, আর তুই কি করলি? ছি! আর কিছু বলবে? কেন, তুই কিছু বলবি? হ্যাঁ বলবো, কিন্তু তোমার বলা শেষ। বল। বিছানার সুখ তো কলবরও দিতে পারে, কিন্তু মনের সুখ সেটা কখনো কখনো সামনে দিতে পারে না। যেমনটা আমার বাবা কখনোই আমার মাকে দিতে পারে। তুমি কখনোই আমাকে মনের সুখ দিতে পারতে না, কারণ তুমিও যে আমার বাবার বংশ হবে। ওই যে আমার মায়ের বংশে যেমন ছেলেদের ফাঁসানোর প্রশিক্ষণ দেওয়া হয়, তেমন তোমাদের বংশে দেয়া হয় কি করে স্ত্রীকে অবহেলা করবে। তাহলে তোর কি মনে হয় দূষর তোকে মনে সুখ দিবে? আমার কথা শেষ হয়নি। আমি যেমন তোমার কথার মাঝে একটা কথাও বলিনি, তুমিও বলবে না। কি বললে? তুমি পরিস্থিতির শিকার ছিলে, তাই না? তাহলে তোমাকে যখন মা বলেছিল আফিম তুমি কি সত্যি ভোরকে ভালোবাসো, তুমি সরাসরি বলে দিলে। আর তুমি কেন তাহলে সেদিন রাতের আধারে মাকে মিথ্যে বলেছিলে? মা তোমায় তো বলেছিল তুমি চাইলেই সে তোমার সাথে আমায় বিয়ে দিতে পারে, তাতে বাড়ির কেউ কিছু বলতে পারবে না তোমায়। কিন্তু তুমি রাজি কিনা বলো? সব শুনে তুমি বলেছিলে ভোর, ছোট কাকিমা দুটো ভালো করে কথা বলেছে, মনে করেছে আমি তাকে ভালোবাসি, কিন্তু এমন কিছুই আমাদের মাঝে নেই। আর আজ এসে আমায় বলছো তুমি পরিস্থিতির শিকার। আচ্ছা মেনে নিলাম তুমি পরিস্থিতির শিকার ছিলে, তাহলে এটা কেন বললে তুমি আমাকে বিয়ে করবে বলে এখনো ইলমা আপুকে ছুঁয়ে দেখোনি? আচ্ছা তাহলে সে গর্ভবতী হলো কি করে? হ্যাঁ, হাওয়ায়। যখন মা মারা গিয়েছিল 4 দিন যে আমি দরজা বন্ধ করেছিলাম, কই তখন তো আমায় কেমন আছি জিজ্ঞেস করতে আসোনি। আর আজ কিনা বলছো আমি পর হলাম কিভাবে? আরে পর তো তুই আমায় করেছিস, আমার অনুভূতি নিয়ে তো তুই খেলেছিস। আর আজ আমি বেঈমান হয়ে গেলাম কেন রে? তুই অন্যায় করলে সেটা মাফ, আর আমি করলে পাপ কোন ইতিহাসে পেয়েছিস? আর তুই অভিনয়টা খুব ভালো জানলেও, আর আমি এখন সেই অভিনয়ের ডিরেক্টর হয়ে গেছি, তাই আমাকে কিছু শেখাতে বা বলতে আসবি না। আর দ্বিতীয়বার যদি ফোন করিস না, আমি ভুলে যাব কোনো একদিন তোকে আমি ভালোবেসেছিলাম। কলটা কেটে দিয়েই ফোনটা বিছানায় ছুঁড়ে দিল ভোর। তখন সামনে 1 গ্লাস পানি ধরল ধূসর। এটা দেখে প্রচন্ড রাগ হলো ভোরের। সে ধূসরের হাত থেকে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। কাচের গ্লাসটা ভেঙে কড়িয়ে কড়াকড়ি খেতে রইল। তাতেও যেন ভোরের রাগ কমার নয়। কত বড় সাহস আফিমের, বিছানায় সুখের কথা তুলেছে। আসলে পুরুষ জাতি কুকুরের থেকেও খারাপ। কথাটা একা একা বলেই বিছানায় বসে পড়ল। সেটা দেখে ধূসর একটি ফুলদানি হাতে তুলে ভোরের সামনে দিল। ভোর মাথা নিচু করেছিল। ফুলদানিটা দেখে মাথা তুলে ধূসরকে এক নজর দেখল। ধূসরের চাহনি দেখে নিজের রাগ কয়েক দফা বেড়ে গেল। কেমন লুচুদের মতো হাসছে, যাকে বলে মিছুর মিছুর হাসি। ইচ্ছে করছে ফুলদানিটা ধূসরের মাথায় মারতে। এমনটা চিন্তা মাথায় আনতেই ধূসর বলল, চাইলে এটা আমার মাথায় ভাঙতে পারেন। কথাটা শুনে ভোর চোখ বড় করে ফেলল। এই মানুষটা সব কিছু এত হালকাভাবে কিভাবে নেয়? একটুও কি ভয় নেই যদি সত্যি সত্যি সে মেরে দেয় তখন কি হবে? আসলে এই বাড়ির সবাই পাগল। সেও কিছুদিন থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবে। না, কিছুতেই এই বাড়িতে থাকবে না সে, কোনো মতেই না। তাই ফুলদানিটা ধূসরের হাত থেকে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। ধূসর তা দেখে বলল, একদিন হয়েছে কি, আমি আর মেঘ বাগানে খেলছিলাম, তো আমাদের পাশের বাড়ির কাকিমার ছেলে এসে বলল তাকেও নিতে। মেঘ ছোট থেকেই একটু তেরা মানুষ, ও বলল নিবে না। তারপর কি হলো জানেন? মারামারি। সে কি মারামারি আপনাকে কি বলবো। তো এক পর্যায়ে কি হলো, মেঘ জিতে গেল, ছেলেটা হেরে গেল। তো ছেলেটার গায়ে অনেক কাদা, মাটিতে মাখামাখি। আমি আমার শার্ট খুলে বেচারাকে পরিষ্কার করে দিলাম। মেঘ তো অনেক আগেই ঘরে চলে গেল। ছেলেটাকে ভালো বুঝে আমি 10টা টাকা হাতে দিয়ে পরিষ্কার করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই হারামিটা আমার পিছনে, মানে ওই যে বুঝছেন আমি কি বলছি, সেখানে একটা থাপ্পড় মেরে দিল দৌড়। আমি তো পুরো টাসকি খেয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো ভেবে ভাবতে পারছেন? ওইটুকু ছেলে আমার কোথায় হাত দিল? ইস, এখনো বিষয়টা ভাবলে আমার লজ্জায় মাথা ঘুরে যায়। তারপর তো আমি লজ্জায় 3 দিন বাড়ি থেকে বেরোইনি। ওই ছেলেকে দেখলেই আমার সেই কি লজ্জা লাগতো। ধূসরের কথা শুনে ভোর হা করে তাকিয়ে রইল। লোকটার কি লজ্জা টজ্জা কিছু নেই?
আসলেও কিছু নেই। না হলে ছোটবেলায় কি হয়েছে সেটা কি সুন্দর করে ঘন্টাখানেক আগে বিয়ে করা বউয়ের সামনে বলছে? এমন লজ্জাজনক ঘটনা ভোরের জীবনে ঘটলে তো ভোর জীবনেও কাউকে বলতে পারবে না, আর সে কিনা সহজেই বলে দিল। সত্যি এটা পাগলা গারদ। পাবনার সেই বিখ্যাত পাগলা গারদটার কিছু অংশ ভুল করে এখানে রেখে গেছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে এখন ভোরের হাসা উচিত নাকি রাগ করা, কোনোটাই যেন মাথায় ঢুকছে না। তাই সে ঘর থেকে বেরিয়ে গেল। এই ঘরে এই মুহূর্তে থাকা মানে নির্ঘাত আরো ভয়াবহ ঘটনা শোনার প্রস্তুতি নিতে হবে। তার থেকে ভালো ঘর ছাড়া। হাতের ফোনটা ভেঙে কয় টুকরো হয়েছে তা গুনতে পারছে না ইলমা। তাই সে ফ্লোর থেকে ফোনের ভাঙা অংশ তুলে তা টি টেবিলে রাখলো। মোবাইলের ভাঙা অংশগুলো রাখতেই তা আবারও ফেলে দিল আফিম। ইলমা কিছু বলতে উদ্গ্রীব হলেই আফিম কোনো কারণ ছাড়াই ইলমার চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে খুব আয়েসিভাবে বসেছিল বাড়ির প্রতিটি সদস্য। শফিউল মুর্শিদ, শমিউল মুর্শিদ, তাদের স্ত্রীরাও। সাবু, রিনা ছাড়া বাকি সবার মুখেই হাসি। হাজার রকমের গল্পের ঝুড়ি খুলে বসেছেন তারা। ভোর রাতের এত ঘটনা যেন একটুও তাদের উপর পড়েনি। সবকিছু খুবই স্বাভাবিক। তাদের এই আনন্দ ক্ষণস্থায়ী হলো না। যখন সবার সামনে চুলের মুঠি ধরে আফিম টেনে নিয়ে এলো ইলমাকে, ভাইজির সাথে নিজের ছেলের এমন ব্যবহার কিছুতেই মেনে নিতে পারলেন না আফিয়া বেগম। তাই তিনি গর্জে উঠলেন। কিন্তু আফিয়া বেগমের সেই গর্জন যেন খুবই হালকা লাগলো আফিমের কাছে। তাই সে সবার উদ্দেশ্যে বলল, তোমার ভাতিজি কিভাবে গর্ভবতী হলো তা জিজ্ঞেস করো। কথাটা শুনে মুরব্বীরা মাথা নিচু করে নিল। আর গর্জে উঠল শফিউল মুর্শিদ। ছেলের যে একটু লজ্জা শরম নেই তা ভালোই বুঝতে পারলেন শফিউল মুর্শিদ। তাই তিনি তার স্ত্রীকে ইশারা করলেন কিছু একটা। তখনই আফিয়া বেগম বললেন, কি হয়েছে, এমন করছিস কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিতে বলো তোমার ভাইয়ের মেয়েকে। কি করেছে ও? মায়ের কথা শুনে আফিম সব খুলে বলতেই আফিয়া বেগমের কাছে সব ক্লিয়ার হয়ে গেল। তাই তিনি আফিমকে বলল, ইলমা ইচ্ছে করে ভোরকে মিথ্যে বলেছে। কিন্তু কেন মিথ্যা বলেছে এটা জানতে চাইলে পরিবারের সবাই এড়িয়ে গেল। আফিমকে রেখে সবাই যে যার কাজে চলে গেল। আফিম যে যখন তখন লাগাম ছাড়া কথা বলে ফেলতে পারে তা সবাই বুঝতে পেরেই চলে গেল। যখন দম আটকে মরে যাওয়ার মতো কষ্ট হবে, বুঝে নিও সুখ খুব নিকটে। কথাটা বলেই আন্তা বেগম ভোরের পাশে বসলেন। মানুষটার মাঝে ভোর তার মায়ের ছায়া খুঁজে পায়। কেন জানি মানুষটার গায়ে মামা গন্ধ। হয়তো তার মায়ের মতো তাকে আগলে রাখছে। তাই দুপুরে কি সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিল। এখন আবার বাড়িতে তেল নিয়ে এসেছে তার মাথায় দেওয়ার জন্য। তার মাও তো এমন যত্ন করেই তাকে মানুষ করেছিল। আর আজ 5 দিন হতে চলল সে ভোরের সাথে নেই। হঠাৎ বুকটা কেমন করে উঠল। মা হারানোর ব্যথাটা এখনো বুকে আছে। যার নেই সে জানে কি নেই। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে মাথাটা এড়িয়ে দিল আন্তা বেগমের কোলে। আন্তা বেগমও মমতায় জড়িয়ে নিল ভোরকে। ভোর ঘুমের দেশে পা বাড়ালো। খুব শান্তির ঘুম। দিনের আলো ফুরিয়ে যখন আকাশে সন্ধ্যা নেমে এলো তখন ভোর চোখ খুলে তাকালো। চোখ খুলে দেখতে পেল আন্তা বেগমের কোলে সে এখনো। তাহলে কি সে ঘুমিয়ে যাওয়ার পরেও আন্তা বেগম ঘরে যাননি? আচ্ছা, এই পরিবারের সবাই কেন তাকে এত ভালোবাসে? তাকে যেদিন এই বাড়ি থেকে দেখতে গেল সেদিন মাত্র কিছু মানুষ গিয়েছিল। এই বাড়ির ছোট ছেলে মেজ বউ বৃষ্টি আর শফিক ইসলাম। প্রথম দেখাতেই তাদের ভোরকে পছন্দ হয়েছিল। তারপর ধূসর গিয়েছিল, কিন্তু ধূসর কবে গিয়েছে তা ভোর জানে না। তারপরে তো সব পাকা হলো। কিন্তু মা কেন এই বিয়েতে রাজি হয়েছিল? সে কি বুঝতে পেরেছিল তার সময় শেষ, নাকি অন্য কোনো কারণ? মাথাটা ভন ভন করতে রইল। ছোট্ট এই মস্তিষ্ক এত কিছু নিতে পারছে না। তাই সে আস্তে আস্তে আন্তা বেগমের কোল থেকে উঠে দাঁড়ালো। মানুষটা হেলান দিয়ে কেমন ভাবে ঘুমিয়ে আছে। ইস, তার জন্য সে কতটা কষ্ট পেয়েছে ভাবলেই খুব খারাপ লাগছে ভোরে। তখনই ধূসর বলল, এত চিন্তা করতে হবে না, মায়ের এসবে অভ্যাস আছে। তিনি প্রায় আমাদের জন্য এমনভাবে ঘুমিয়ে পড়ে, কখনো অপেক্ষা করে, কখনো অসুস্থ হলে সেবা যত্ন করতে করতে তা কখন আপনার ঘুম ভাঙলো। মাত্র। যাক, অন্তত পক্ষে আপনি একটু ঘুমালেন। কেন আমি ঘুমাই না বুঝি? না, সেটা বলিনি। কি বললেন?
ও কথাটা ধূসর পুরো করতে পারেনি। এর আগেই ভোরের ফোনে বেজে উঠল। ভোর সেদিকে তাকিয়ে ফোনের কাছে এগিয়ে গেল। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সেটা দেখে ধূসরের দিকে এক পলক চেয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি নিচে গেলাম, আমি নিচে বাগানে দাঁড়িয়ে আছি, এখনই আয়। আর না এলে কি করতে পারি তা তুই ভালো করেই বুঝতে পারছিস। আমি চাই না এই বাড়িতে কেউ তোকে খারাপ ভাবো, তাই যা বলছি তাই কর। ভোর কিছু বলার আগেই আফিম ফোনটা কেটে দিল। ধূসরের দিকে তাকাতেই ধূসর বলল, কোনো সমস্যা? না। কে ফোন দিয়েছে? আফিম ভাইয়া কি বললো? বাগানে দাঁড়িয়ে আছে। আমাদের বাগানে? যান, দেখা করে আসুন। না, কেন, ভয় পাচ্ছেন? চলুন আমিও সাথে যাই। দরকার পড়বে না। পারবেন তো? পারবো। আচ্ছা। তারপর ভোর বাগানের দিকে রওনা হলো। বাগানে আসতে তার কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ এই বাড়ির এখনো কিছু ভালো করে চেনে না সে। তাই তার আসতে একটু দেরি হলো। সে বাগানের পাশে শিউলি গাছের তলায় আসতেই কেউ তার হাতে টেনে একটু গাছের আড়ালে নিয়ে গেল। ভোর একটু চমকে উঠলেও নিজেকে সামনে দাঁড়িয়ে থাকা আফিমের দিকে ছুড়ে দিল প্রশ্ন, কি সমস্যা? এখানে কেন এনেছেন? তুই কেমন আছিস সেটা দেখতে। আচ্ছা, তা কি দেখছো? ভালো আছিস সেটা দেখছি। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। আর কিছু বলবেন? ভালোবাসি। ভালোবাসি কথাটা যেন হৃদয়ের খুব গভীরে গিয়ে ঠেকল, কিন্তু সেটা বেশি সময় ক্ষণস্থায়ী হলো না। মন কহিলে মনটা ছুড়ে দিল সেই ভালোবাসার ধ্বনি। বার কয়েক বলে উঠল, সেও একজন অপরাধী, সেও একজন বিশ্বাসঘাতক। তাই ভোর তাচ্ছিল্য করে বলল, তাই বুঝি? তা কবে থেকে? তোমার বাবা মা জানে? তিরস্কার করছিস? কাকে? তোমাকে? একদম না, বিশ্বাস করো, কাউকে কিভাবে তিরস্কার করতে হয় আমি একটুও জানি না। আমি একটু শিখিয়ে দিও তো। ভোর, আর কিছু বলবে? একটু জড়িয়ে ধরবি? সরি মিস্টার আফিম, আমার স্ত্রী কাউকে জড়িয়ে ধরুক এটা আমি চাই না। সে আপনাদের বাড়ির মেয়ে হলেও এখন আমার স্ত্রী, তাই আমি চাই না সে তার প্রাক্তন প্রেমিককে জড়িয়ে নিজের হাতকে অপবিত্র করুক। আর আমি কারো মতো উদার নই। যে কেউ এসে আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে চাইলে আমি ঠ্যাং ঠ্যাং করে বলবো, হ্যাঁ ধরো জড়িয়ে। আমি খুবই দুঃখিত আপনার এই কথাটা না রাখতে পারার জন্য। ভোর এবং আফিম ধূসরের এহেন কথায় একটু আশ্চর্য হলো। সব থেকে বেশি ভোর। লোকটা কি সহজে বলে দিল আমার স্ত্রী? এত সহজে ভোর কি তাকে স্বামী বলতে পারবে? না, কখনোই না। হয়তো ধূসর কখনো কাউকে ভালোবাসেনি, তাই ভোরকে মেনে নিতে তার বাধা নেই। কিন্তু সে তো বেসেছিল ভালো, খুব গভীরভাবে ভালোবেসেছিল। কিন্তু এখানে ধূসর এসে ভালোই করেছে, কারণ না হলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল। আফিমকে সে এক পলকও বিশ্বাস করতে পারে না, তাই সে আফিমের উদ্দেশ্যে বলল, শুনে নিয়েছেন ধূসরের বক্তব্য? সে চায় না তার স্ত্রী তার প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরে। তাই ভালো চাইলে এখান থেকে চলে যাও, না হলে আমি ভুলে যাব আপনি আমার বাপের বাড়ির লোক। খুব অবাক হয়েই তাকিয়ে রইল আফিম। এ কোন ভোরকে সে দেখছে? কয়েক ঘন্টায় কোন ভোরের জন্ম হয়েছে? নতুন করে নতুন ভোরের বুঝি সত্যি সূচনা হয়েই গেল। ভাঙা হৃদয়টাকে টেনে হিচড়ে নিয়ে বেরিয়ে এলো আফিম, আর সেদিকেই চেয়ে রইল ভোর। আজ নিজেকে খুব হালকা লাগছে। সত্যি যে অন্যায় করে যে সয় দুজনেই সমান অপরাধী। কিন্তু না, আর সইবে না সে কোনো অন্যায়। খাবার টেবিলটা এই মুহূর্তে মাছের বাজার মনে হচ্ছে ধূসরের কাছে, কারণ সবাই খাওয়ার থেকে বেশি গল্প করছে। 16-17 ঘন্টায় সে যে এই বাড়ির পর হয়ে গেছে সেটা সে ভালোই বুঝল। আজ খাবার টেবিলে ভোরের পছন্দের সব খাবার সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, আর সেটাই সবাই বাহ বাহ বলে খাচ্ছে। অথচ সে যে এগুলো খায় না তা যেন তার মা ভুলেই গেছে। ইস, কেন যে বিয়ে করতে গেলাম কে জানে। আর তারই মধ্যে শুরু হয়েছে গ্রামের যাওয়ার প্ল্যান, আর সেটা আগামীকাল সকালে। অনেক চেষ্টা করেও আটকানো গেল না। সবাই যাবে সাথে, তাকেও যেতে হবে। সে না করেও পারেনি, কারণ শফিক ইসলামের চোখ গরম সে বরাবরই ভয় পায়, তাই তাকে রাজি হতে হয়েছে। কিন্তু সব শেষে একটাই কথা, ভোর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভোর যখন পারবে বলে ঘর থেকে বেরিয়ে এলো, তখন কেন জানি ধূসরের খুব খারাপ লাগছিল। তাই সে বাগানে চলে আসে, আর ওই মুহূর্তেই শুনতে পায় আফিমের বলা কথাটা শুনেই মাথায় যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এমনটাই মনে হয়েছে। কিন্তু সব সময় মাথা গরম করে কিছু করা সম্ভব নয়।
তাই নরম সুরে গরম কিছু কথা শুনিয়ে দিয়েছে। তখন ভোর ধূসরের কথায় সুর মেলালেও আফিম চলে যেতেই কথা শুনিয়েছে। কেন এসছেন? কি দরকার? আমি ছোট নই। কিন্তু ধূসর তো একটা কথাই বলেছে। আমি ছোটবেলা থেকে খুব হিংসুটে। আমার জিনিস আমি কাউকে দিতে পছন্দ করি না। সেখানে কিনা বেটা আমার বউকে বুকে জড়িয়ে নেওয়ার কথা বলছে। শালা, আমি তো এখন হাতটাও ধরলাম না, আর তুই সরাসরি জড়িয়ে। ভোর কথাটা শুনে নির্বাক হয়ে তাকিয়ে রইল। ছোট্ট বিষয়টা কতটা কঠিনভাবে নিল ধূসর। কিরে, খাচ্ছিস না কেন? খাচ্ছি। কোথায় খাচ্ছিস? খাবার তো শুধু নাড়িয়ে চাড়িয়ে কি যেন ভাবছিস। আরে মা, তোমার ছেলে আজকের প্ল্যান করেছে মনে মনে। কিসের প্ল্যান করছে? আরে বাসর ঘরে কি করবে তার? কথাটা শুনে ভোর আর ধূসরের হেঁচকি উঠে গেল। শফিক ইসলাম তাড়াতাড়ি খাবার ছেড়ে উঠে পড়লেন, সাথে তার ভাইকেও টেনে নিয়ে গেলেন। বেচারা মেঘের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিল, সাথে এনজয়ও করছিল। মাঝখান থেকে তার ভাই ব্যাগরা দিল। ধূর্ত কোন দুঃখে যে এই মানুষটা তার ভাই হয়েছিল আল্লাহই জানে। তারপর তারা চলে যেতেই বিচ্ছুর দল হইচই করতে রইল। বেচারি ভোর আর ধূসরের তো দম আটকে যাওয়ার জোগাড় এদের কথা শুনে। আন্তা বেগম আর সাফিয়া বেগম চেয়েও ওদের থামাতে পারছে না। আবার তাদের সাথে যোগ দিয়েছে সুইটি। মানুষটা যে এক ছেলে এক মেয়ের মা তা তিনি মাঝে মাঝেই ভুলে যায়। কিন্তু ভোর নিজেকে সামনে খাবার রেখে উঠে দাঁড়ালো। ভোর উঠে দাঁড়াতেই সবাই চুপ হয়ে গেল। ভোর কাউকে কিছু না বলেই নিচের ঘরে চলে গেল। একটু আগে যেখানে আনন্দ উপচে পড়ছিল সেখানে খুব নীরবতা। কেউ কিছু না বুঝলেও ধূসর খুব ভালো করেই সবটা বুঝল। তাই সেও আর কোনো কথা না বলে উপরে চলে গেল। আর মেঘ বোকার মতো বসে নিজের ভুলের জন্য আফসোস করতে রইল। ইস, তার কথাটা বলা উচিত হয়নি। তাই সেও আর কিছু খেলো না। একটু সময়ের মধ্যে সব কিছু কেমন শান্ত হয়ে গেছে। আস্তে আস্তে সবাই চলে গেল। আন্তা বেগম আর সাফিয়া বেগম রইলেন। আন্তা বেগম কেঁদে দিলেন।